স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, কালিন্দির গ্রাস। আজকের গল্প পাঠে রয়েছে সায়াম, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, কালিন্দির গ্রাস। বেড়া দিয়ে ঘেরা জায়গাটায় কাঁচ ছড়িয়ে পড়া আছে, আর চারিদিক থেকে চিৎকার ভেসে আসছে, নাচ শালি নাচ। কালিন্দি সেই কাঁচের উপর পা দিতেই একটা সোজা হয়ে থাকা কাঁচের টুকরো একেবারে সোজা ঢুকে গেল। সে যন্ত্রণায় কোঁকিয়ে উঠল, কিন্তু সে যন্ত্রণা দেখে আশেপাশের চিৎকারটা যেন আরো বেড়ে গেল। আরে নাচ নাচ, পয়সা পাবি পয়সা। কেমন যেন একটা বিশ্রী জেদ চেপে গেল কালিন্দির মনে। শাড়িটাকে প্রায় হাঁটু অবধি তুলে সেই ছড়িয়ে থাকা কাঁচের উপর ঝপাং করে একটা লাফ দিয়ে 2-3 বার ঘুরে কোমর দুলিয়ে নাচতে লাগলো সে। চারিদিক থেকে সিটি আর হাততালির ঝড় বয়ে গেল। টুংটাং আওয়াজ করে পয়সা পড়তে লাগলো। এবার একজন নাচতে নাচতে বেড়া ডিঙিয়ে এসে কালিন্দির গলায় টাকা পরিয়ে গেল, সব কটা 100 টাকার নোট। এদিকে কালিন্দির পায়ের তলাটা ক্রমশ রক্তাক্ত হয়ে চলেছে। এই নিয়মটা জঙ্গলিপাড়ার ঝুমুর গানের বহু পরিচিত। আসরের শেষ গানের সময় বাবুরা যখন নেশার ঘোরে মাতাল হয়ে ওঠে, তখন নাচনির পায়ের সামনে মদের বোতল ছুঁড়ে মারে। সেই ভাঙা কাঁচের উপর নাচতে হয় তাকে। পা কেটে যত রক্তারক্তি হয় তত মজা বাবুদের। আরো বেশি করে পয়সা ছুঁড়ে ছুঁড়ে মারে। আর নাচনিরাও তেমন, বেশ মজা পায় এমন নাচে। আসলে সারা শরীরে বিষ। পা কেটে যত রক্ত বের হয় তত যেন বিষের জ্বালা একটু কমে। কিন্তু এইবারে যেন কালিন্দির জ্বালা আর কমছেই না। প্রথমবারের কাঁচের ওপর লাফিয়েই সে বুঝেছে সেই কাঁচটা সালা একদম সোজা ছিল, ফ্যাচ করে একদম গেঁথে গেছে। আর তারপর সে যতবার পা ফেলেছে ততবার একটু একটু করে কাঁচটা পায়ের ভেতর ঢুকেই চলেছে। বাঁ পাটা পুরো নীল হয়ে আছে, পা ফেলে চলতেই পারছে না। নাচ তো দূরের কথা, কিন্তু নাচতে না পারলে সে খাবে কি? সারা রাত নাচানাচির পর জগন তাকে 1 মুঠো চাল আর একটু সবজি দেয়। সবজি ওই তো 2টো কাঁচকলা বা কিছুটা আলু, ওইটুকু ফুটিয়েই কোনো মতে খাওয়া। যেদিন নাচ বন্ধ সেদিন খাওয়াও বন্ধ। আর খুব বেশি খিদে পেলে তাড়ি আছে। ওই একটাই জিনিস এখানে অঢেল পাওয়া যায়। নাচের আগে নাচের পরে খিদে পেলে, গা ম্যাচ ম্যাচ করলে যখন চাইবে তখনই তাড়ি। উঠোনের এক কোনায় বসে আনমনে দোতারায় একটা সুর ভাজছিল জগন। কালিন্দি পা টানতে টানতে তার কোলের উপর গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। জগন খানিকটা চমকে আর খানিকটা বিরক্তিতে সরে গেল। বেচারি কালিন্দির মাথাটা ঢকাস করে মাটিতে পড়ে গেল। ব্যথা এসে কোকিয়ে উঠে বসল। এক হাতে মাথা আর এক হাতে পায়ে হাত বোলাতে বোলাতে সে বলল, ও না গোর, এমন করে সরে গেলি কেন রে? পাটা গেছে, এবার মাথাটাও ফাটিয়ে দিবি নাকি রে?
রাগে গড়গড় করতে করতে জগন খেঁকিয়ে উঠল। আর তাই দেবো রে মাগি, কে বলেছিল সকালবেলা এমন করে এসে কোলের মধ্যে শরীর ফেলে দিতে? শালি দিল সুরটার পুরো 12টা বাজিয়ে। কালিন্দী মুখ বুজে জগনের চোপা হজম করে নিল। এর শোধ সে রাতে তুলবে, তবে তার আগে পাটা ঠিক করতে হবে, নয়তো নাচতে না পারলে নাচনির দাম কেউ দেবে না, জগনও না। কালই হয়তো টানতে টানতে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে আসবে। সব যন্ত্রণা নিঃশব্দে হজম করে নিয়ে আস্তে আস্তে আরেকটু ঘেঁষে বসল কালিন্দী। জগন একবার চারদিকটা তাকিয়ে নিয়ে বলল, আরে কি হলো কি? এই সকালবেলা এমন করে গায়ের ওপর কেন পড়ছিস মাগি? ভাগ্যিস শীতল এখন পুকুরে নাইতে গেছে, নয়তো তোকে এই উঠোনে দেখলে এক্ষুনি কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। এই কি চাস বলতো তুই? একটু একটু ওষুধ এনে দিবি? আরে ওই তো গোয়ালের পাশে রাখা আছে, নিয়ে গিলে নে। কালিন্দী ঘাবড়ে যায়। সে না বলতেই তার জন্য জগন ওষুধ নিয়ে এসেছে। দূর, তাই আবার হয় নাকি? তবে বোধহয় এবার ওর সত্যি মরণ আসার সময় হয়েছে। তারপর বুঝতে পারল জগন কোন ওষুধের কথা বলছে। কাল রাতেই পচা ভাতের থেকে টাটকা তাড়ি বানিয়েছে জগন, সেটাই রাখা আছে। খেয়ে দেখেছে কালিন্দী, খানিকক্ষণ বুঁদ হয়ে পড়েও রয়েছে, কিন্তু তাতে কিচ্ছু হয়নি। একটু পরেই পায়ের ব্যথাটা চাগাড় দিয়েছে। সে আর কিছুতেই সহ্য করতে পারছে না। ওতে হবে না রে, ওতে হবে না। খেয়ে দেখেছি, একটু ওষুধ লাগবে, না হলে মনে হয় পাখানা জন্মের মতো বাদ দিতে হবে রে। এই মোক্ষম কথায় বোধহয় জ্ঞান ফিরল জগনের। ফ্যাল ফ্যাল করে কালিন্দীর মুখের দিকে চেয়ে রইল সে। ব্যাপারটা বোধহয় এখনো বুঝতে পারছে না। কালিন্দী আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। কাল রাতেই পায়ের অবস্থাখানা সে জগনকে দেখিয়েছিল। পাটা ধরে জগন খানিকক্ষণ আহারে এরকম করেছিল। এখন আর ওসব কিছুই তার মনে নেই। কালিন্দী এবার সোজা বাঁ পাটা তুলে দিল জগনের কোলে। পায়ের অবস্থা সত্যিই ভয়ঙ্কর, একদম নীল হয়ে ফুলে আছে। জগন সেদিকে তাকিয়ে আঁতকে উঠল। আরে শালি, কি অবস্থা করেছিস রে পায়ের? নাচার সময় কি কিছু খেয়াল থাকে না রে? এই একটু একটু ওষুধ এনে দে না রে, একটু ওষুধ এনে দে না। দাঁড়া দাঁড়া, কোবরেজের কাছে যেতে হবে। জগন বোধহয় আরো কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই সদর দরজার কাছ থেকে একেবারে ফাটা কাঁশি বাজানোর মতো স্বর ভেসে এলো। আরে দেখো দেখো, এই মুখ পুরি একেবারে ঘরের মধ্যে চলে এসেছে যে। দেখো খালি অবস্থাখানা, হাঁটুর ওপরে কাপড় তুলে পা একখানে একেবারে আমার স্বামীর কোলে তুলে দিয়েছে গো। ছি 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 ছি, কি অমঙ্গল, কি অমঙ্গল! এই মাত্র আমি সারা ঘর দুয়ার নিকিয়ে নাইতে গেলাম, এই মেয়ের জন্য আবার আমাকে সারা ঘর শুদ্ধি করতে হবে, তবে উনুন চাপাতে পারবো। মরণ! শীতল আর শীতল বাক্যবর্ষণ শুনে কালিন্দী ছিটকে সরে গেল। কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে গোয়াল ঘরের পাশে নিজের খোঁয়ারে ঢুকে পড়ল সে। শীতলার ঝনঝনানি তখনও চলছে। এই শোনো, আজকে কিন্তু এখনো উনুন ধরাইনি, হ্যাঁ? রান্নার অনেক দেরি আছে। একটু বাদেই ওই পেট কোলে করে এসে খেতে দাও বলে চিল্লালে না হবে না, বলে রেখে দিলাম। জগন সেসব কথার কোনো উত্তর না দিয়ে আস্তে আস্তে গোয়ালের দিকে গেল। তাতে যা ফল হওয়ার তাই হলো। শীতলা আরো জোরে চেঁচাতে লাগলো। হ্যাঁ, সেই তো। আগে শুধু রাতের বেলা ছিল, এখন দিনেও শুরু হয়ে গেছে নাচনির সাথে তোমার রাসলীলা। ছি 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 ছি, লজ্জা শরমের আর বালাই রাখলে না গো। হ্যাঁ, আসলে এইটাই এই জঙ্গলিপাড়ার ঝুমুর পল্লীর নিয়ম। এদের দিনের বেলার রীতিনীতি আর রাতের বেলার আচার আচরণের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। সকালবেলায় লজ্জা শরম সব থাকে। বাড়িতে বিয়ে করা বউ আছে, তার সাথে সোহাগ আহ্লাদ ঝগড়াঝাটি সব আছে। সংসার আছে, সংসারে যেমনটি হয় অভাব অনটন রাগ অশান্তি সেসবও আছে। মানে আর 5টা পরিবার যেমন করে দিন কাটায় এরাও ঠিক তেমন করেই চলে। কিন্তু রাতটা ঝুমুর পল্লীতে হয় অন্যরকম।
রাতে শুধু নাচনিদের দাপট। এখানে ঝুমুর দলের নেতাকে লোকে নাগর বলে। নাগরের বাড়িতে তার বউ আছে, সে ঘরে থাকে, ঘরের কাজ করে, রান্না করে, সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দেয়। আর এই বউ ছাড়াও তার একজন নাচনি আছে, রাতে ঝুমুর গানের নায়িকা। সারাটা দিন তার দেখা পাওয়া যায় না। সূর্যের আলোয় নাচনির মুখ দেখা পাপ। গোয়াল ঘরের পাশে এক চিলতে জায়গায় 4টে বেড়া গেঁথে তার চারপাশে একটা ছেঁড়া কাপড় জড়িয়ে কোনো মতে নিজের অপয়া শরীরটাকে লোকচক্ষুর আড়াল থেকে লুকিয়ে রাখে সে। কিন্তু রাতের বেলায় সেই নাচনির দাপট দেখার মতো। তখন আর শীতলার কথা চলে না। তবে নাচনি নাগরের বউ নয়, তাই উঠোন ডিঙিয়ে ঘরে সে ঢুকতে পায় না। তুলসী তলায় প্রদীপ দেওয়া তো দূর, শীতলা যখন শাঁখে ফুঁ দেয় তখন মাথা ঠেকিয়ে প্রণাম করার অনুমতিও তার নেই। তাতেও নাকি অমঙ্গল হয়। আসলে দেখতে গেলে নাচনিদের শ্বাস নেওয়াও অমঙ্গলের। তাদের শ্বাসেও নাকি বিষ থাকে। সারা শরীরেই বিষ নাচনিদের। একমাত্র মৃত্যু ছাড়া তাদের কোনো মুক্তি নেই এই অভিশপ্ত জীবন থেকে। সেই মৃত্যুটাও বড় ভয়ঙ্কর। সকালে মরলেও রাতের আগে সেই মরা বের করা হয় না। নাচনির দেহ ততক্ষণ খোঁয়াড়েই পড়ে থাকে। দিনের বেলায় নাচনির মুখ দেখতে নেই, সে মরা হোক বা জ্যান্ত। মরা নাচনি বোধহয় আরো ভয়ঙ্কর। তাকে কেউ ছোঁয় না, এমনকি তার নাগরও না, ডুমেও না। বাঁ পায়ে দড়ি বেঁধে টানতে টানতে তাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। সারা শরীরটা কেটে ছড়ে রক্তাক্ত হয়ে যায়। ধুলো মাটি লেগে শরীরটা যেন ভূতের মতো হয়ে যায়। তারপর গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা ভাগাড়ের মধ্যে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। নাচনির সেই পচা গলা শরীরটার উপর শেয়াল কুকুরে ঝাঁপিয়ে পড়ে। শরীরের সমস্ত মাংসপিণ্ডগুলোকে গলাদ্ধকরণ করার পর তার শান্তি। আর কোথাও কিচ্ছু অবশিষ্ট থাকে না নাচনির। সারা রাত নাচ গান হই হুল্লোড়ের মাঝখানেও শুধু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে প্রত্যেক নাচনি। কত তাড়াতাড়ি তার মৃত্যু আসবে, একমাত্র মৃত্যুতেই যে মুক্তি। কিন্তু কালিন্দীর জন্য মৃত্যুটা যেন আরো ভয়াবহ হয়ে যাচ্ছে। সেদিন শীতলার মুখ ঝামটা খেয়ে এসে মেয়েটা সেই যে খোঁয়ারে শুয়েছে আর উঠতেই পারেনি। জগন এসে অনেকবার দেখে গেছে, কবিরাজের ওষুধও দিয়েছে, কিন্তু কালিন্দী আর মুখ তুলল না। প্রথমে শুধু পাটা নীল হয়ে গিয়েছিল, আর এখন যেন ক্রমশ সারা শরীরটা নীল হয়ে যাচ্ছে। ঠোঁট দুটো নীল হতে হতে কালচে হয়ে গেছে। যখন একবার কপালে হাত ছুঁয়ে দেখল, মনে হলো হাতটা যেন সে শীতলার গরম কড়াইয়ে ডুবিয়ে দিয়েছে। জগনের হাতটার স্পর্শ পেতেই যেন হুঁশ এলো কালিন্দীর। চোখ দুটো একেবারে সেঁটে ছিল, এবার আস্তে আস্তে খুলল। অনেক কষ্টে ঠোঁটের কোণে ঠিক আগের মতো মায়াবী হাসি আনার চেষ্টা করে বলল, কিরে, নতুন নাচনি জোগাড় করলি? কাকে নাচনি করবি এবার? যমুনাকে নাকি গোধূলিকে, নাকি নাকি ওই চম্পাকে? হ্যাঁ, কাকে? আজকের আসর বন্ধ করে দিয়েছে জগন। কালিন্দীকে ছাড়া আসর জমাবে কি করে সে? কিন্তু একথাও ঠিক, কালিন্দীর এই পা কতদিনে ঠিক হবে তার জানা নেই। আর পা যদি ঠিক না হয়, কালিন্দী আসর জমাবে কি করে? তবে এসব কথা এখন বলা যায় না, বলতে ইচ্ছেও করল না জগনের। ঝুমুর সমাজের নিয়মই বোধহয় এটা। সকালবেলা এই কালিন্দীকে দেখলেই কম গালমন্দ সে করে না। কিন্তু এখন এই অসুস্থ, ব্যথায় নীল হয়ে যাওয়া কালিন্দীকে দেখেই তাকে বুকের মধ্যে জড়িয়ে টেনে নিয়ে আদর করতে ইচ্ছে করছে। নতুন নাচনি আনার কথা শুনেই বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল। দূর মাগি, চুপ কর মুখ পুরি। ব্যথার চোটে মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তাও ফটর ফটর করা চাই। জগনের নাচনি শুধু কালিন্দী, আর কেউ নয়, বুঝেছিস? অন্য সময় হলে কালিন্দী হেসে গড়িয়ে পড়ত, কিন্তু এখন আর সে শক্তি নেই। শুধু কালচে ঠোঁটের কোনায় একটা আলতো হাসি মাখিয়ে বলল,
কাল তো হরিদেবপুরে বায়না আছে। সেই কোন জ্যৈষ্ঠী মাসে বায়না নিয়েছিস? গাইতে হবে না? যা যা যা, চম্পাকে নিয়ে যা। আমি নিজে হাতে ওকে ওকে নাচ শিখিয়েছি। বেশ ভালো নাচ তুলতে পারে মেয়েটা, জানিস? আবার কথা বলে। বললাম না জগনের নাচনি শুধু কালিন্দী আর কেউ নয়। বায়নার টাকা আমি ফেরত দিয়ে দেবো, তুই আগে ঠিক হবি, তারপর একসাথে আসর জমাবো। কালিন্দী আবার হেসে ওঠে। রাতের বেলায় জগনের কথাগুলো শুনতে তার বেশ ভালো লাগে। নিজেকে যেন রানীর মতো মনে হয়। হাসতে হাসতেই সে বলে ওঠে, আমি আর বাঁচব না রে। বেশ বুঝতে পারছি আমার দিন শেষ। চুপ কর মাগি, আর একটা কথা বলে না ঠাস করে এক চড় দেবো। কালিন্দী যাতে কথা বলতে না পারে তাই বোধহয় ওর ঠোঁটটা নিজের ঠোঁটের মধ্যে চেপে ধরল জগন। একটা অদ্ভুত আনন্দে কেঁপে কেঁপে উঠল কালিন্দী। তারপর কেমন একটা উদাস করা গলায় বলল, আমি মরে যাব রে নাগর, আমি মরে যাব। এটা খুব ভালোই বুঝেছি। জগনের কেন জানি না আর কথা বলতে ইচ্ছে করছিল না। সে চুপ করেই রইল। কালিন্দী আবার বলল, আচ্ছা আচ্ছা, একটা কথা দিবি আমায়? দিবি? কিছু না বলা অবধি কালিন্দী এরকমই ঘ্যান ঘ্যান করে যাবে। তাই জগন এবার বলল, হ্যাঁ বল। আমি মরলে আমাকে বড় মানুষের বউদের মতো করে পোড়াবি। অমন করে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাস না আমায়, কেমন? বল না, আমাকে পুড়িয়ে দিবি তো? হ্যাঁ, তোর নাতনিকে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে, সেটা দেখতে তোর ভালো লাগবে না? বল, হ্যাঁ ভালো লাগবে না তো? তার চেয়ে বরং আমাকে পুড়িয়ে দিস। আর কোনোদিন তোর সংসারে আমি চালাতে আসবো না, দেখিস। জগন একটু সময়ের জন্য চুপ করে রইল। এখন ঝুমুরদের নিয়ম অনেক শিথিল হয়েছে। জঙ্গলিপাড়া ছাড়া অন্য ঝুমুরদের গ্রামে নাচনিরা মরলে এখন সৎকার করা হয়। তবে জঙ্গলিপাড়ার নিয়মকানুন এখনো খুব কড়া। তবে জগন এই অঞ্চলের সব থেকে নাম করা ঝুমুর গাইয়ে। সে বললে তার নাচনির দেহ সৎকার করাই যায়। হয়তো একটু ঝামেলা হবে, কিন্তু সেও ঠিক সামলে নিতে পারবে। জগনকে চুপ থাকতে দেখে কালিন্দী এবার তাড়া দিল, কি রে, বলবি তো? পোড়াবি তো আমায়? পোড়াবি তো? বল না, পোড়াবি তো? যখন খিঁকিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ পুড়িয়ে আসবো, একেবারে চন্দন কাঠের চিতায় সাজিয়ে তোমায় জ্বালিয়ে দিয়ে আসবো। এখন তুই একটু শান্তিতে মর তো, অত ছাড়ি পোড়ামুখী, শান্তি দেবে না জীবনে। এবার ব্যথা সত্ত্বেও কালিন্দী আগের মতোই খিলখিল করে হেসে উঠল। আরে নাগর, এবার শান্তিতে মরবো, শান্তিতে। তুই কাল চম্পাকে নিয়ে চলে যা ওই হরিদেবপুরে। মনে রাখিস কিন্তু, আমি মরলে আমাকে পোড়াবি। হ্যাঁ, পোড়াবি আমায়। কথা দিয়েছিস কিন্তু, তুই কথা দিয়েছিস। না হলে যে রাস্তা দিয়ে ডোমে আমাকে টেনে নিয়ে যাবে, আমি আবারও সেই রাস্তা দিয়ে ফিরে আসবো কিন্তু। জগন মুখে অনেক রখড়া ঝকড়া করলেও শেষে কালিন্দীর কথাই শুনতে হলো। হরিদেবপুরের দল খুব বড় দল, অনেক টাকার বায়না দিয়েছে। ওদের না করা যাবে না, নাম খারাপ হয়ে যাবে।
যাবার আগে জগন আরেকবার এলো কালিন্দির খোঁয়ারে। মেয়েটার আর নড়ার ক্ষমতা নেই। শ্বাস চলছে নাকি চলছে না তাই বোঝা যাচ্ছে না। হরিদেবপুর থেকে ফিরতে আরো 5 দিন। রাসবিহারী জানেন ততদিন কালিন্দির প্রাণ টিকবে কি না। জগন শীতলাকে বলল, বলছি মেয়েটা যতক্ষণ না মরছে ততক্ষণ ওকে একটু খেতে দিও। হ্যাঁ। শীতলা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। বোঝা গেল না কথাগুলো শুনলো নাকি শুনলো না। 3 দিন কেটে গেছে। জগন এখনো হরিদেবপুরে। কালিন্দির জন্য বরাদ্দ 1 কাঁকন চাল আর 2টো আলু তার খোঁয়ারের সামনে রোজ জড়ো হচ্ছে। জগন শীতলাকে খেতে দিতে বলে গেছে, খাইয়ে দিতে তো আর বলেনি। কেউ শীতলাকে কিচ্ছু বলতে পারবে না। সে রোজ নিয়ম করে মাটির থালায় চাল আর আলু রেখে এসেছে খোঁয়ারের সামনে। কালিন্দির ওঠবার ক্ষমতা নেই তো শীতলা কি করতে পারে? যাই হোক, 3 দিনের দিন আলু আর চাল রাখতে গিয়ে গন্ধে বমি চলে এলো শীতলার। অনেক কষ্টে একবার গলা বাড়িয়ে দেখল কালিন্দির পুরো শরীরটা কালো হয়ে গেছে। কে জানে কতক্ষণ আগে মরেছে। শরীরে পচন ধরেছে। এই মরাকে এভাবে ফেলে রাখা চলে না। কিন্তু তা বললে কি করে হবে? এখন তো সকালবেলা, এখন তো নাচনির মুখ দেখা পাপ। যেমন সারা জীবনের পাপ তার এই ফল আর কি। এভাবেই পড়ে থাকতে হবে রাত না হওয়া অবধি। শীতলা আঁচলে নাক চেপে ঘোরে আর সাপসাপান্দ করতে থাকে। হতচারী আর মরার সময়ও পেল না। সারা বাড়ি কি সারা পাড়ায় জানান দেবে যে তিনি মরেছেন, তারপর মরবে উনি। যাই হোক, অবশেষে রাত নামল। ডোম এসে কালিন্দির সেই ক্ষত বিক্ষত পাটায় দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে গেল রাস্তা দিয়ে। কালিন্দির শরীরটা ধুলোয় কাদায় মাখামাখি হয়ে থ্যাতলাতে থ্যাতলাতে চলতে লাগলো। শরীরের কিছুটা অংশ হয়তো মাটিতেই খুবলে পড়ে গেল। আসর আবার জমে উঠেছে। বাবুরা আনন্দে সিটি মারছে। জগন আর চম্পার নতুন জুটি একেবারে নতুন আসরে ফাটিয়ে নাচছে। ঠিকই বলেছিল কালিন্দি। একেবারে হাতে ধরে শিখিয়েছে কালিন্দি চম্পাকে। হাঁটুর উপর কাপড় তুলে লাফ দিয়ে ঘুরপাক খাওয়া, কোমর দুলিয়ে হাঁটা, কোমরের বিছাখানা তালে তালে নাচানো, এসব দেখে জগনও মাঝে মাঝে গুলিয়ে ফেলছে কার সাথে নাচছে সে। এ চম্পা নাকি অন্য কেউ? হঠাৎ কি হলো যেন জগনের। মনে হলো পায়ের নিচে মাটিটা দুলে উঠল। চারিদিকটা ঝাপসা হয়ে গেছে। একটা হালকা ধোঁয়ার আস্তরণ চারিদিকে। বেড়ার বাইরে বসা বাবুদের আর দেখা যাচ্ছে না। নিতাইদা ঢোলক বাজাতে বাজাতে হঠাৎই যেন হাওয়া হয়ে গেল। হারমোনিয়ামওয়ালা, সানাইওয়ালা কাউকেই আর দেখা যাচ্ছে না। সামনে শুধু দুলে দুলে নাচছে চম্পা। জগন একবার মাথাটা ঝাঁকিয়ে নিল। তারির নেশা কি ওর বেশি চড়ে গেছে নাকি? সামনে যে নাচছে সে চম্পাই তো। জগন একবার আলতো করে ডেকে উঠল, চম্পা। তক্ষুনি কে যেন খোনা গলায় খেঁকিয়ে উঠল, চিনতে পারলে না? খিলখিল করে হেসে উঠল জগন। তাই তো বলি, এমন নাচ আর কে নাচতে পারে আমার নাচনি ছাড়া? ও সারা শরীরে যেন একেবারে আগুন ধরে গেল। কিন্তু তুই এখানে এলি কি করে? তোর পা ঠিক হয়ে গেছে? তুই নাচছিস কি করে রে মাগি? একটু ঠিক হয়েছে আর অমনি তুই নাচতে লেগে গেলি? কালিন্দি এতক্ষণ পিছন ফিরে নাচছিল। এবার তার নিজের তালে এক চক্কর ঘুরে জগনের দিকে ফিরল। কিন্তু তাকে দেখে চমকে উঠল জগন। এ কাকে দেখছে সে? মুখের চামড়া কালো হয়ে একদিকে ঝুলে গেছে। মাঝে মাঝে খাবলে খুবলে কে যেন তাকে ছিঁড়ে খেয়েছে। শরীরের কাপড় শতচ্ছিন্ন, রক্তে মাখামাখি। যে পাটায় ঘা হয়েছিল সেখানে আর মাংস নেই, হাড় বেরিয়ে গেছে,
জগন চিৎকার করে উঠল। এ কি অবস্থা হয়েছে তোর কালিন্দী? এ কি অবস্থা হয়েছে রে তোর? কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছিস না? শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে আমায় খেয়েছে রে, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, খুবলে খুবলে খেয়েছে আমাকে, খুবলে খুবলে। সারা জীবন ধরে তোদের শরীরে আগুন ধরালাম আমি, আর মরার পর আমার গায়ে একটু আগুন দিতে পারলি না, না গো? এবার দেখবি দেখবি এবার জঙ্গলি পাড়ার একটা বাড়িকেও আমি আর আস্ত রাখবো না, আর আস্ত রাখবো না। যেভাবে আমার শরীরটাকে ওই শিয়াল কুকুররা ছেড়ে ছেড়ে খেয়েছে, আমিও এবার সকলের শরীরকে ওইভাবেই ছিঁড়ে ছিঁড়ে খাবো। কথাগুলো বলে একবার তাকিয়ে রইল জগনের দিকে, ঠিক যেমন আগে দাঁড়িয়ে থাকতো। তারপর একটা ব্যাঙের হাসি ছুঁড়ে দিয়ে সে বলল, কালিন্দীর সেই ব্যাঙের হাসিটা তার সেই বিকৃত মুখে বড়ই বীভৎস দেখালো। কি যেন হয়ে গেল চারপাশে, সেই মায়াবী ধোঁয়াটা হঠাৎ করেই কেটে গেল। সামনে আবার নিতাইদা তবলা বাজাচ্ছে, সানাইওয়ালা, হারমোনিয়ামওয়ালা সবাই আগের মতো আছে। চম্পা আবার কোমর দুলিয়ে নেচে যাচ্ছে। জগন কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল, তার সুর তাল কেটে গেল। পাশ থেকে বাবুরা হৈ হৈ করে উঠল, কে একজন আবার জুতো ছুঁড়ে মারল। জুতোটা সপাটে এসে লাগলো জগনের মাথায়, মাথাটা চেপে ধরে বসে পড়ল জগন। অমনি কোথা থেকে যেন একটা খিলখিল করে হাসি ভেসে এলো। এই হাসি জগনের ভীষণ চেনা, কিন্তু কাকে সে বলবে সে কি দেখেছে, কাকে দেখেছে? মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো জগনের, চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। রাত হয়েছে। হাই তুলতে তুলতে হেঁসেলের দিকে এগিয়ে গেল শীতলা। জগন বাড়ি নেই, জগনের নাচনি মরেছে, তাই শীতলারও আর খিদমত খাটার বালাই নেই। সারাদিন কোনো মতে ঘরের কাজকর্ম করেই বিছানায় গা এলিয়ে দেয় শীতলা। একা মেয়ে মানুষের খাওয়ার অত ঝামেলা নেই, খাওয়ার সময় হলে দুটো সেদ্ধ ভাত ফুটিয়ে নিলেই হবে। শরীরটাকেও তো বাঁচাতে হবে। এই কদিন যা ঝামেলা গেল ওই নাচনির মরা লাশটাকে নিয়ে, সেই মরলি, দুদিন আগে বা পরে মরতে পারলি না? তাহলে লাশ বার করার জন্য এত হ্যাঙ্গাম তো আর শীতলাকে পোয়াতে হতো না। মাথার হাত খোঁপাটা খুলে গিয়েছিল, সেটা আবার মাথার ওপর পাকাতে পাকাতে শীতলা হেঁসেলে ঢুকে লণ্ঠনের আলোটা জ্বালালো। হাঁড়িতে জল ফুটতে দিয়ে চাল বার করবে বলে ঘরের কোণার দিকে এগিয়ে গিয়েই সে চমকে উঠল। সেখানে কে যেন দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে দুপা পিছিয়ে এলো। এই কে রে তুই? একটু একটু করে এগিয়ে আসছে সেই ছায়ামূর্তি। চমকে উঠল শীতলা। সত্যি তো, কালিন্দী আবার ফিরে এসেছে। সারা শরীরটা কালো হয়ে গেছে, জায়গায় জায়গায় মাংস খুবলে খেয়ে নিয়েছে কেউ যেন। শীতলা চিৎকার করে উঠল, এক ছুটে উঠোনে বেরিয়ে এলো, এসেই হাউমাউ করে চিৎকার জুড়ে দিল, ওগো কে কোথায় আছো গো? এ আমার সর্বনাশ হয়ে গেল গো। এ দেখো না গো, কে কোথায় আছো? একবার এসে দেখো, আমার ঘরে কে এসে ঢুকে পড়েছে, দেখো দেখো। শীতের রাতে শীতলার খ্যানখ্যানে গলায় সারা গ্রাম জেগে উঠল। এক নিমেষে যে যেখানে ছিল চাদর গায়ে এসে হাজির হয়ে গেল জগনগাইয়ের উঠোনে। আরে 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 কি হলো? কি হলো? এত চেঁচাস কেন? পাড়ার মতিখুড়োর বউ খোনা খোনা গলায় বলে উঠল, আরে করিমা, করিমা, ওই নাচনি একেবারে আমার হেসেলে উঠে এসেছে গো, কি বলবো। কেউ প্রথমটা বুঝতে পারলো না ঠিক কি হয়েছে। কালিন্দী কি তবে বেঁচে আছে নাকি?
ভাগার থেকে আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরে এসেছে। সে তো বড় সাংঘাতিক কথা, এমন কাণ্ড আগে হয়নি কখনো। সবাই হাঁ করে তাকিয়ে আছে শীতলার দিকে। শীতলা আবার খ্যানখ্যানে গলায় বলে উঠল, আরে না গো না, বেঁচে আসেনি, একেবারে পেতনি হয়ে ফিরে এসেছে। ও মা গো, সে কি বিভৎস দেখতে গো! আমার যে হার্ট অ্যাটাক হয়নি, এই ভাগ্যি ভালো। সবাই এবার হেসে উঠল। এই মেয়ে নির্ঘাত অন্ধকারে কি দেখতে কি দেখেছে তাই চিৎকার করে মরছে। অমন হয় না মা, আর আসলে বাড়িতে সদ্য মানুষ মরলে অমন একটু আধটু দেখতে পাওয়া যায়। আহা গো, একা একা বাড়িতে আছে তো, তাই এসব দেখছে। বাড়িতে বেশি করে আলো জ্বালিয়ে রাখো তো দেখি, আজ আলো জ্বালিয়ে রাখো, তাহলে আর তুমি ভয় পাবে না কো। না গো খুড়িমা, এসো না, একবার দেখবে, এসো আমার হেসেলে এসো। শীতলা মতিখুড়োর বউকে প্রায় হাত ধরে টেনে হেসেল নিয়ে গেল। পিছনে পিছনে সকলে হুড়মুড় করে এসে ঢুকলো হেসেলে। কিন্তু কোথায়, কিচ্ছু নেই সেখানে। হাঁড়িতে জল ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে, সেটারই একটা টকবক শব্দ হচ্ছে। আর তো কোথাও কিছু নেই। কই রে, কিছুই তো দেখি নেই। কি সব বলছিলি? কারে যেন দেখেছিলি? হ্যাঁ? মতিকুড়োর বউ আঁচলে মুখ চাপা দিয়ে হাসল। শীতলা বেচারি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে সেই চালের টিনের পাশে গিয়ে বলল, এইখানে গো, এইখানে দেখো না, এইখানেই তো দাঁড়িয়েছিল পেতনিটা। ও মা গো, আমার দিকে কেমন যেন একটা গোলাটে চোখে তাকিয়েছিল গো। মতিখুড়োর বউ এগিয়ে এসে শীতলার মাথায় হাত রাখল। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আমাদেরই ভুল হয়েছে রে, আমাদেরই ভুল হয়েছে। তোকে একলা এ বাড়িতে রাখা আমাদের ঠিক হয়নি। মেয়েটা ওইভাবে মরলো, এ ভয় তো হতেই পারে। শীতলা আবার মাথা ঝাঁকিয়ে বলে উঠল, না না গো খুড়িমা, না 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 না, আমি একবারে সত্যি কথাই বলছি গো, এইখানেই দাঁড়িয়েছিল। মতিখুড়োর বউ হাসতে হাসতে বলল, হ্যাঁ ঠিক বলেছিস, এইখানে দাঁড়িয়েছিল, এইখানে দাঁড়িয়েছিল। আজ রাতে শোন, আজ রাতে আমি তোর সাথে শোবো, দেখবি তখন কেউ আর কোথাও দাঁড়িয়ে থাকবে না রে। শীতলা চুপ করে গেল। সবাই তাকে ভুল বুঝল, কিন্তু শীতলা তো মোটেই ভীতু নয়। নাকি সত্যি নানা কথা ভাবতে ভাবতে সে ভুল দেখল। রাত হলো। মতিখুড়োর বউ আজ শুয়েছে শীতলার পাশে। না আসলেই বোধহয় ভালো হতো। একে তো হেঁসেলের সেই দৃশ্যের কথা বারবার মনে পড়ছে, আর তার উপর খুড়িমার নাক ডাকার আওয়াজ। যাও বা একটু ঝিমুনি আসছে নাক ডাকার আওয়াজে, সেটাও কেটে যাচ্ছে। তবু বোধহয় একটু সময়ের জন্য ঘুমটা এসেছিল। আর তখনই কানে এলো একটা ধূপধাপ শব্দ। ধর্মর করে উঠে বসলো শীতলা। উঠোন থেকে আসছে আওয়াজটা। কালিন্দী যখন নাচের মহড়া দিত তখন এরকম আওয়াজ হতো। তার নাচের তালে উঠোনের মাটি কাঁপত, গা জ্বলে যেত শীতলার। কিন্তু এখন কে নাচছে উঠোনে? তাকিয়ে দেখল শীতলা, খুড়িমা খাটের উপর জড়সড় হয়ে বসে আছে। হ্যাঁ রে বউ, তুই ঠিকই কয়েছিলি রে, কিছু তো একটা হয়েছে। অনেকক্ষণ ধরেই তো আওয়াজটা আসছে দেখি। অনেকক্ষণ ধরেই তার মানে কালিন্দী নেচে বেড়াচ্ছে উঠোনে। শীতলা ঘুমিয়ে পড়েছিল, আর ওদিকে কালিন্দী বোধহয় শীতলার এই ঘুম ভাঙার জন্যই অপেক্ষা করছিল। ধরাম করে দরজাটা খুলে গেল। কি করে খুলল কেউ জানে না, কারণ শিকল ভেতর থেকে বন্ধ ছিল। শীতলা ভয়ে চিৎকার করে উঠল। উঠোনের মধ্যে মহা আনন্দে ঘুরপাক খেয়ে নেচে যাচ্ছে কালিন্দী। নাচতে নাচতেই সে শীতলার ঘরে ঢুকে এলো। প্রথমে একেবারে মতিখুড়োর বউয়ের মুখের একেবারে সামনে মুখটা নিয়ে এলো। একটা বিভৎস মুখ, জায়গায় জায়গায় মাংস উঠে গেছে, কেউ যেন খাবলে খুবলে খেয়ে নিয়েছে। কি বলেছিলি তুই? তুই এই শীতলা
শীতলার কাছে থাকলে ওর কাছে নাকি কেউ আসতে পারবে না। এই দেখ, 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 আমি এসেছি, দেখ। বাঁচাবি, তুই বাঁচাবি, পারবি বাঁচাতে, পারবি, ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবি, ক্ষমতা আছে, পারবি ওকে বাঁচাতে। মতিখুড়োর বউ আর কোনো আওয়াজ করতে পারল না, শুধু ধপ করে একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। শীতলা পাগলের মতো ধাক্কা দিতে লাগলো মতিখুড়োর বউকে। ও খুড়িমা, ও খুড়িমা, খুড়িমা গো, আমাকে বাঁচাও না গো। ও খুড়িমা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও খুড়িমা। খিলখিল করে হেসে উঠল কালিন্দী। বাঁচাবে, বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে তোকে, কে বাঁচাবে আমার হাত থেকে? আমার আমার প্রথম শিকার হলি তুই। তারপর এই জঙ্গলে পুড়ে সব কটা বউয়েরই এই দশা করবো আমি, এই দশা করবো। কাউকে আর চিতায় উঠতে দেব না। সবাইকে আমার সাথে ওই পাহাড়ে পচে মরতে হবে। কালিন্দী, আমাকে ছেড়ে দাও না গো, আমাকে ছেড়ে দাও না, অমন করো না। আমরা এতদিন একসাথে ছিলাম, দেখো তোমার নাগর আর আমার স্বামী, আমরা মানে তারা তো একই লোক বলো, সেই কথা ভেবেই না হয় আমাকে ছেড়ে দাও। আমার নাগর আর তোর স্বামী একই লোক? আমার নাগর আর তোমার স্বামী তোমাকে বলেনি যে আমি মরলে আমাকে পাহাড়ে ফেলবি না, আমাকে চিতায় তুলবি? বলেনি তোকে? চুপ করে রইল শীতলা। হ্যাঁ, বলেছিল, জগন কালিন্দীর এই ইচ্ছের কথা শীতলাকে বলেছিল। এও বলেছিল যে যদি তার ফেরার আগে কালিন্দীর সত্যিই কিছু হয়ে যায়, তাহলে সে যেন তাকে ভাগাড়ে না ফেলে চিতায় তোলার ব্যবস্থা করে। গাঁয়ের অন্য কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তখন জগন সামলে নেবে। কিন্তু কালিন্দীর ওপর জন্মের রাগ ছিল শীতলার। এ তো আর কোনো নতুন ব্যাপার নয়। সব ঘরের বউয়েরই তাদের ঘরের কুমারে থাকা নাচনিদের ওপর রাগ থাকে। একটা রাতও ঘরের লোক যে ঘরে থাকে না, তার সোহাগ পায় না এই বউরাই নাচনিদের জ্বালায়। দিনের বেলায় যতই আশ মিটিয়ে গালমন্দ করুক না কেন শীতলা, ও তো জানে রাত হলেই নাচনি তার বরের বুকের রানী। আর তাই তো এই দিনটার জন্য অপেক্ষা করে সব ঘরের বউ। যখন ডোম এসে হাড় হাবাতে নাচনিগুলোকে খড়খড়ে রাস্তা দিয়ে হির হির করে টানতে টানতে নিয়ে যায়, তখন এক পৈশাচিক আনন্দ হয় বাড়ির বউগুলোর মনে। তাই তো সে জগনকে কোনো খবর পাঠায়। বলা যায় না, সাধের নাচনির মরার খবর পেয়ে হয়তো গানের আসর থামিয়েই জগন ছুটে আসবে। চিৎকার করে উঠল কালিন্দী। ভয়ে গুটিয়ে গেছে শীতলা, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কালিন্দী আবার চিৎকার করে উঠল। কালিন্দীর চিৎকারে আপনা থেকেই মাথাটা কাত হয়ে গেল। তাহলে কেন আমাকে ভাগাড়ে পাঠালি? বল, কেন পাঠালি? খুব আনন্দ হচ্ছিল না? খুব আনন্দ হচ্ছিল আমাকে যখন টেনে নিয়ে যাচ্ছিল, সেটা থেকে খুব আনন্দ হচ্ছিল, তাই না? খুব আনন্দ হচ্ছিল। বেশ 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 বেশ, তবে এবার আমিও আনন্দ পাবো, এবারে।
কি করবে? তুমি আমায় মেরে ফেলবে? কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো শীতলা। এবার অট্টহাস্য করে উঠল কালিন্দী। মেরে ফেলবো? শুধু মেরে ফেলবো? তা কি করে হয় রে সত্যি? তা কি করে হয়? মেরে ফেলা তো খুব সহজ রে, খুব সহজ। এই তোর ঘাটটা ধরে মোটাং করে ঘুরিয়ে দেব। আর তুই মরে যাবি। এটা খুব সহজ হয়ে গেল না? তাহলে যে আমার চলা জুড়াবে না আমার চলা। আমাকে যখন তুমি হিড় করে টেনে নিয়ে যাচ্ছিল, তোর জ্বালা জুড়িয়েছিল তো? হ্যাঁ, তখন তোর জ্বালা জুড়িয়েছিল তো? পেয়েছিলি তো? শান্তি পেয়েছিলি তো? বল। এবার তো আমাকেও শান্তি পেতে হবে, তাই না? আমাকেও তো একই শান্তি পেতে হবে। আমি এখন তোকে ঠিক ওইভাবেই হিড় করে টেনে নিয়ে যাবো, হিড় করে। তারপর তোর চামড়াটা ছিঁড়ে যাবে, রাস্তার ঘষাকে ছিঁড়ে যাবে, তোর শাড়ি কাপড় সব ছিঁড়ে যাবে। লোকে হাঁ করে চেয়ে দেখবে, ঠিক যেমন আমাকে দেখেছিল। সারা জন্ম দেখিও সাত ঘুচে নিয়ে দেন সালাম। মরার পরেও সালাগুলো জুলু করে চেয়ে দেখেছে আমার শরীরটা। কোন জায়গার কাপড় সরলো, কোথায় কতটা দেখা গেল, সব এবার তোর বেলাতেও তাই হবে। শীতলা অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল, আর পারল না। হাউমাউ করে কেঁদে বসে পড়ল মাটিতে। ও দিদি, তোমার পায়ে পড়ি গো দিদি, অন্ডি করো না গো, আমায় মেরে ফেলো না দিদি। দিদি, হ্যাঁ দিদি। কালিন্দী প্রথম শুনল এমন সম্বোধন। সে আবার খিলখিল করে হেসে উঠল। দিদি, ও মা গো। কে জানে, কালিন্দীর সেই আগের মতো ঢং করে কথা বলার ধরন দেখে খানিকটা বুঝি আশা জেগেছিল শীতলার মনে। তাই আরেকবার হাউমাউ করে কেঁদে সে বলল, ও দিদি, এরকম করো না দিদি, আমার বড় ভুল হয়ে গেছে গো, বুঝতে পারিনি। কথা দিচ্ছি দিদি, তোমার নাগর ফিরুক, তোমার নাগর ফিরুক, আমি সব ঠিক করে দেবো। আমি চিতে তুলিনি, আমি বামুন ডেকে তোমার শ্রাদ্ধ করবো, করো না গো দিদি। আবার খিলখিল করে হেসে উঠল কালিন্দী। শীতলা দেখল তার বাঁ পাটা ধরে কে যেন হ্যাঁচকা টান দিল। শীতলা বসেছিল, টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল। নিজের বাঁ পাটা ছাড়াবার জন্য ডান পা দিয়ে সে লাথি মারার চেষ্টা করলো, কিন্তু কিছু লাভ হলো না। শীতলার পা যে ধরেছে তার গায়ে লাথি ঘুষি কিচ্ছু লাগে না। শীতলা অবাক হয়ে দেখল কালিন্দী তাকে টানতে টানতে উঠোনে এনে ফেলেছে। এবার তার সত্যি ভয় হতে লাগলো। এতক্ষণ কে জানে কেন তার একটা ক্ষীণ আশা মনে ছিল। কালিন্দী মুখে যতই বলুক, তার একটা আশা হচ্ছিল শেষ পর্যন্ত কালিন্দী হয়তো এতটা নির্দয় হবে না, কিন্তু আর বোধহয় সেই আশা নেই। শীতলা এবার হাউমাউ করে চিৎকার করে উঠল, কে কোথায় আছো গো? বাঁচাও আমায়, এ পেতনি
কি যে মেরে ফেললো গো, ওই মেরে ফেললো। এইভাবে চিল্লা চিল্লা, গায়ের জোরে চিল্লা। তুই যত চিল্লাবি তত আমার ভালো লাগবে, তত লোকজন বেশি জড়ো হবে। চিল্লা চিল্লা, আরো চিল্লা, আর তত মজা হবে আমার। চিল্লা চিল্লা, আরো চিল্লা, গায়ের জোরে চিল্লা। শীতলা এবার পাগলের মতো চেঁচাতে লাগলো। শীতের নিস্তব্ধ রাত্রে তার চিৎকার যেন সোজা বুকে গিয়ে বাঁধল। শীতলা যত চেঁচায় কালিন্দী তাকে তত জোরে টান দেয়। কালিন্দীর হাত থেকে বাঁচতে শীতলা যত ছটফট করে, যত আছাড়ি বিছাড়ি খায়, তত তার শাড়ি আলগা হয়ে যায়। আঁচল খসে গেছে। শীতলা তার উন্নত বুক হাত দিয়ে ঢাকার চেষ্টা করতে গিয়ে পায়ের কাপড় সরিয়ে ফেলেছে। নগ্ন পা এবড়ো খেবড়ো লাল শক্ত মাটির আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে। চারিদিকে লোক জড়ো হয়ে গেছে। সবাই দেখছে, কিন্তু কারো এগিয়ে আসার সাহস নেই। কালিন্দীর ওই বিভৎস রূপের সামনে কে আসবে? কালিন্দী খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে চলেছে, আর তার পিছনে একটা ঠ্যাং উঁচু করে মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে চলেছে শীতলা। কি একটা অদৃশ্য সুতো এসে যেন বাঁধা আছে কালিন্দীর হাতের সঙ্গে। দেখবি, সবাই 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 দূরে দাঁড়িয়ে কেন? দূরে দাঁড়িয়ে কেন? কাছে আয়। সেদিন যখন এই কালিন্দীকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তো সবাই সামনে এসে ডেপ ডেপ করে দেখেছিলে রে। আয় সামনে আয়, দেখ দেখ হাঁটুর কাপড় কতটা উঠলো, বুকের কাপড় কতটা সরলো। আয়, দেখবি না? দেখবি না নাকি আজ বড় মানুষের বউ বলে সব ঘরের মধ্যে লুকাচ্ছিস? মজা লুটবি না? লুটবি না মজা? সামনে আয়, দেখে দেখ, দেখে নে। নাচনিরও যা আছে, ঘরের বউয়েরও তাই আছে। দেখবি, তবে নাচনির বেলায় এত মামলে পরিষ্কার করে তোরা? ঘরের বউগুলো শখ করে না শখ? নাকি তোদের সারা হারামির বাচ্চা? চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। শুধু আজ নয়, এখন থেকে রোজ প্রতিদিন এখানে একের পর এক বড় লোকের বউ এমনি করে টানতে টানতে নিয়ে যাব তাদের। একের পর এক বড় লোকের বউ এভাবেই মরবে। এমনি করে ঠ্যাং ধরে হির করে টানতে টানতে নিয়ে যাব আমি। এবার একবার জোরে টান দিল কালিন্দী। ব্যথায় কোঁকিয়ে উঠল শীতলা। সে আর সহ্য করতে পারছে না। তার সারা শরীর চিরে রক্তাক্ত হয়ে গেছে। রক্তের ছিটে জঙ্গলিপুরের লাল মাটি আরো লাল হয়ে গেছে। আস্তে আস্তে ঝিমিয়ে পড়েছে শীতলা। আর যেন তার চিৎকার করার ক্ষমতাটুকুও নেই। জঙ্গলিপুরের একেবারে শেষ প্রান্তে ভাগাড়। আবর্জনার দুর্গন্ধ নাকে আসছে অনেক দূর থেকে। দুটো কুকুর ঘুরে বেড়াচ্ছিল খাবারের খোঁজে। কি যেন একটা সংকেত পেয়ে ঘাড় উঁচু করে কেঁদে উঠল একটা কুকুর। এক মুহূর্ত অপেক্ষা করে সেই কুকুরই যেন প্রাণ ভয়ে পালিয়ে গেল। আর কেউ নেই এখানে। কালিন্দী সেই দুর্গন্ধময় আবর্জনার মধ্যে শীতলাকে টানতে টানতে এনে একেবারে ছুঁড়ে ফেলে দিল। কি একটা নরম জিনিসের ওপর পড়ায় শীতলার লাগলো না, তবে অসম্ভব পচা গন্ধ সহ্য করা যাচ্ছে না। হড়হড় করে নিজের গায়ে বমি করে ফেলল শীতলা। নাক মুখ চেপেও সে আটকাতে পারছে না। অনেক কষ্টে চেয়ে দেখলো সে যেটার উপর পড়েছে সেটা আসলে কালিন্দীরই পচে কালো হয়ে যাওয়া লাশ। ঘেন্নায় মুখ সরিয়ে নিল শীতলা। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে? এইটুকু সময়ে এখানে থাকতে এত কষ্ট হচ্ছে? এখানে আমি আজ
3 দিন ধরে পড়ে আছি, 3 দিন ধরে শিয়াল কুকুরে একটু একটু করে কুপলে কুপলে খাচ্ছে আমার শরীরটাকে। কিভাবে খাচ্ছে জানিস? কিভাবে খাচ্ছে জানিস? জানিস 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 এইভাবে। কালিন্দী এবার একটা হাত দিয়ে যেন ছবল মারল শীতলার পেটে। এক খাবলা মাংস উঠে এলো। শীতলা এবার যন্ত্রণায় কুঁকড়ে গেল, কিন্তু আর চিৎকার করতে পারল না। এত ব্যথায় বোধহয় আর চিৎকার বের হয় না। কালিন্দী মনের সুখে খাবলাতে শুরু করলো শীতলার শরীর। মাংস রক্ত ছিটকে পড়লো চারিদিকে। একটা কুকুর বাচ্চা বোধ হয় না বুঝে এসে গিয়েছিল। বোধহয় আগের কুকুরগুলোরই বাচ্চা মাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। এরকম একটা শরীর থেকে রক্ত মাংস ছিটকাতে দেখে বেচারা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। কালিন্দী শীতলার পেটের ভেতর হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি বার করে এনে ছুঁড়ে দিল সেই কুকুরটার দিকে। খাবি খাবি খাবি, খা 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 খা, তুই খা খা। কুকুরটা ভয়ে একটা শব্দ করে পালিয়ে গেল। আবার খিলখিল করে হেসে উঠল কালিন্দী। সব সালা নাচনির মাংস খেতে চায়। ঘরের বউদের চলো না। ঠিক আছে ঠিক আছে, তবে 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 আমি খাবো একেবারে খুবলে খুবলে খাবো। পুরোটা পুরোটা খেয়ে শেষ করবো। জগন ফিরে এসেছে জঙ্গলিপুরে, কিন্তু এই জঙ্গলিপুর আর সেই জঙ্গলিপুর নেই। কালিন্দী হুঁশিয়ারি দিয়েছিল সে রোজ একজন করে বড় মানুষের বউকে শীতলার মতোই টেনে হিঁচড়ে ভাগাড়ে নিয়ে যাবে, কিন্তু সে যে সত্যিই এমনটা করবে সেটা বোধহয় বুঝতে একটু সময় নিয়েছিল জঙ্গলিপুর। কিন্তু পরদিন আবার এক কাণ্ড। নিতাই গায়েনের বউ মালতীকে ঠিক একইভাবে টানতে টানতে নিয়ে গেল কালিন্দী। ভাগাড়ের ধারে কাছে যাওয়ার সাহস কারো হচ্ছে না। সারা ভাগাড়ে জঙ্গলিপুরের বউদের হাড় মাংস রক্ত ছিটানো। 2-3 দিন একই ঘটনা ঘটার পর বাড়ির বউরা সবাই জঙ্গলিপুর ছেড়ে পালিয়েছে। কাল রাতে সারা গ্রামে কালিন্দী তাণ্ডব করে গেছে। ধরম ধরম করে দরজা খুলে যাচ্ছে। কালিন্দী ধূপধাপ করে ঘরের ভেতর পা ফেলে নেচে বেড়াচ্ছে। পুরুষদের টুটি চেপে ধরে বলছে, বল বল সালা, বল বল কোথায় লুকিয়ে রেখেছিস তোর বউকে? বল বল হারামজাদা বল। জঙ্গলিপুরে সব পুরুষের গায়ে কালিন্দীর আঁচড়ের দাগ। কেউ বাঁচবে কিনা সন্দেহ। এ যেন মৃত্যুর চেয়েও যন্ত্রণার। যেখানে যেখানে কালিন্দী আঁচড় মেরেছে সেসব জায়গা কালো হয়ে পচতে শুরু করেছে। আস্তে আস্তে শরীরটাই হয়তো পচে যাবে এমন করে। ও কাউকে ছাড়বে না জগন, কাউকে ছাড়বে না। কিছু একটা করো জগন, কিছু একটা করো। মতিখুড়ো জগনের পা ধরে কেঁদেই ফেলল। জগন লাফিয়ে উঠল। আহা, কি করেন কি খুড়ো মশাই, পাপ হবে যে। আর পাপ শেষ হয়ে গেলাম গো জগন, আমি শেষ হয়ে গেলাম। বউটাকে রেখে এসেছি ওর বাপের ঘরে। সে তো আবার নিজের চোখে কালিন্দীকে দেখেছিল। সারাক্ষণ ভয়ে সে সিঁড়িয়ে আছে। কি জানি কি দেখে খালি বিড় বিড় করে বকে, থেকে থেকে কেমন চিৎকার করে ওঠে। ও পাগল হয়ে যাবে যখন। আমার ছেলের বউটা আবার পুয়াতি, তাকেও বাপের বাড়ি রেখে এসেছি।
সামনের মাসে বাচ্চা বিয়ে, এ আপদ না তাড়ালে আর নাতি পুতিকে তাদের বাপ ঠাকুরদার বিটে আনতে পারবো না জগন। অবশ্য ততদিনে হয়তো আমিও আর থাকবো না। কালিন্দী বউদের না পেয়ে হয়তো এবার আমাদেরকেই টেনে নিয়ে যাবে। আরে কিছু হবে না খুড়ো, চিন্তা করবেন না। আমি কালিন্দীকে বলবো। কালিন্দী আমার কথা ফেলতে পারে না, আমি জানি খুড়ো। ও আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। আর যদি একান্তই না শোনে, তবে আমি না হয় ওর খাদ্য হব। ভুল তো আসলে আমারই। কালিন্দীর যা অবস্থা ছিল, আমি তো জানতাম খুড়ো আমি ফিরে আসা অবধি ও আর থাকবে না। ব্যথায় শরীরটা পুরো নীল হয়ে গিয়েছিল। এত ব্যথা সহ্য করার পরেও আবার মরার পরে এত যন্ত্রণা কি করে সহ্য করে বলুন তো এই মেয়ে মানুষটা? শীতলা যে ওকে চিতায় তুলবে, এতটা আশা করা আমার বোধহয় উচিত হয়নি খুড়ো। কালিন্দী যতই বলুক, আমার থেকে যাওয়াই উচিত ছিল খুড়ো। মতিখুড়ো জগনের কাঁধে হাত রাখল। কি আর বলবে সে? এমন সময় বলার আর কি থাকতে পারে? রাত গভীর হয়েছে। জঙ্গলিপুরের সমস্ত ঘরের সামনে মশাল, সর্ষে পোড়া, আরো না জানি কত কি হাবি জাবি জিনিসপত্র ছড়ানো। এসব থাকলে নাকি অশরীরী আসতে পারে না। কিন্তু কালিন্দীকে এসব দিয়ে আটকানো যায় না। সে বোধহয় গন্ধ পেয়েছে নিতাই মানে তবলাবাজিয়ের বউ আজ বাড়িতে এসেছে। নিতাইকে কাল এমন আঁচড় দিয়েছে কালিন্দী যে সে বেচারা কেবল ছটফট করে যাচ্ছে। ব্যথার চোটে নিজের মাথা দেওয়ালে ঠুকছে বারবার, যদি প্রাণটা বেরিয়ে গিয়ে এই যন্ত্রণার শেষ হয়। আর সেই জন্যই নিতাইয়ের বউ ফিরে এসেছে। স্বামীর এমন অবস্থার কথা শুনে কোন বউ নিজের প্রাণ বাঁচাতে লুকিয়ে থাকতে পারে? নিতাইয়ের ঘরের সামনে এক রাশ ফুলের মালা। কে জানে কোনখান থেকে পুজো করে এনে লাগিয়ে দিয়েছিল নিতাইয়ের বউ। মশাল জ্বলছে, নানান জিনিসপত্র ছড়ানো। কালিন্দী এসে ওই মশালটা নিয়ে ছুঁড়ে ফেললো আকাশে। ফুলের মালাগুলো পরে নিল গলায়, আবার খিলখিল করে হেসে উঠল। এই কালিন্দীর বুকে কত জ্বালা তোরা জানিস? জানিস তোরা? একটু একটু আগুন মুখে নিয়ে মরার সাথ ছিল আমার। একটু আর এখন তোরা তোরা আমাকে আগুন দিয়ে ভয় দেখাচ্ছিস? না 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 না, কেউ আটকাতে পারবে না এই কালিন্দীকে, কেউ না। নিতাইয়ের গায়ে আঁচড় বসিয়ে দিয়েছিল কালিন্দী। আবার নতুন করে দরজা বানানো হয়েছে। সেই দরজাটা চোখের নিমেষে দুটুকরো হয়ে হাওয়ায় ভেসে গেল। বিছানায় শুয়ে কাতরাচ্ছিল নিতাই। কালিন্দীকে দেখেই সে চিৎকার করে উঠল। এসেছিস তুই? হ্যাঁ, আয় আয় এদিকে আয়, আয় আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল কালিন্দী, মেরে ফেল তুই। তোকে নয়, তোকে নয়, তোর বউকে নিতে এসেছি। কোথায় কোথায় সে বল? কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? বল। কালিন্দীর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সারা ঘরে চোখ বুলিয়ে আবার খিলখিল করে হেসে উঠল। নিতাই যে খাটে শুয়েছিল সেটা শূন্যে উঠে দূরে আছাড় খেয়ে 3 টুকরো হয়ে ভেঙে গেল। নিতাই ব্যথায় আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। নিতাইয়ের বউ খাটের তলায় লুকাবার চেষ্টা করেছিল। খাটটা মাথার ওপর থেকে সরে যেতেই সে চিৎকার করে উঠল, পালাতে চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। তার আগেই কালিন্দী ঝাঁপিয়ে পড়লো তার উপর। পালাবি? হ্যাঁ পালাবি, পালাবি তুই? পারবি, পারবি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? অনেক কাটিয়েছিস, অনেক কাটিয়েছিস তুই। চল চল, আজ দেখবি তোর কি অবস্থা আমি করি। চল। শীতলার মতোই নিতাইয়ের বউয়ের বাঁ পাটা শূন্যে উঠে গেল। দাঁড়ানো অবস্থা থেকে হুমড়ি খেয়ে পড়ে গেল বেচারি। কি একটা অদৃশ্য সুতোয় যেন বাঁধা রয়েছে নিতাইয়ের বউয়ের পাটা।
কালিন্দী এবার একটা হ্যাচকা টান দিতে যাবে, তখনই নিতাইয়ের দরজা ভেঙে একটা শান্ত গলা ভেসে এলো। ওকে ছেড়ে দে কালিন্দী, তোর নাগর এসে গেছে। সত্যি ধপাস করে নিতাইয়ের বউয়ের মা পাটা শূন্য থেকে আবার মাটিতে পড়ে গেল। নিতাইয়ের বউ তড়াক করে লাফিয়ে আর এক মুহূর্ত দেরি না করে পাশের জানলা দিয়ে লাফিয়ে বাগানে পড়ল। কালিন্দী সেদিকে ফিরেও তাকালো না, সোজা ঘুরে তাকালো জগনের দিকে। এসেছিস, এসেছিস তুই নাগর, এসেছিস? দেখ 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 তোর নাচনির কি অবস্থা দেখ। তুই আমাকে কথা দিয়েছিলে না, কথা দিয়েছিলে না চিতেই তুলবি। দেখ 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 তোর নাচনির কি অবস্থা। ওরা কেউ হতে দিল না রে, কেউ হতে দিল না, কেউ হতে দিল না। ইর করে বাগানে নিয়ে এসে ফেললো। দেখ দেখ, কাউকে ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না, কাউকে না। একটা বউকেও আস্ত চিতায় উঠতে দেব না। সবাইকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, সবাইকে আমি খাবো। এতক্ষণে বোধহয় হুঁশ এলো, তাকিয়ে দেখলো নিতাইয়ের বউ নেই। রাগে একটা হুঙ্কার দিয়ে উঠল কালিন্দী। শেষ করে দেবো আমি সবাইকে, শেষ করে দেবো। তোর পরটা পড়ে আছে না? ওকে নিয়ে যাবো আমি বাগানে, ওকেই নিয়ে যাবো। কালিন্দী এবার ঝাঁপিয়ে পড়লো নিতাইয়ের উপর। নিতাইয়ের অচেতন শরীরটা থরথর করে কেঁপে উঠল। ওকে ছেড়ে দে কালিন্দী, তোর নাগর তো চলে এসেছে। আমাকে নিয়ে চল ভাগাড়ে। দোষ তো আমি করেছি বল, তোকে একলা মরতে দিয়ে চলে গেছিলাম আসরে। আমি তো জানতাম শীতলা তোকে কোনোদিন চিতায় তুলবে না, এমনকি আমাকে খবরও পাঠাবে না। তোকে ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। তুই আমাকে নিয়ে চল ভাগাড়ে, ওখানে আমি তোর সাথে থাকবো, একসাথে আমরা আসর জমাবো। কিন্তু ওকে তুই ছেড়ে দে। কালিন্দী যেন পাথরের মূর্তির মতো চেয়ে রইল খানিকক্ষণ, তারপর খিলখিল করে হেসে উঠল। আচ্ছা নগর পারিস তুই নাগর, ওই বাগারে আসর জমাবো। হ্যাঁ ওরে ওই আসর আর জমবে না রে, জমবে না। যে কোমর দোয়াতে জড়িয়ে ধরে তুই নাচ করতিস, সে কোমর থেকে সালা কুত্তাগুলো খাপলে খাপলে মাংস খেয়ে নিয়েছে। পচে গলে গেছে সেই কোমর। যে পায়ে আদর করে নূপুর পরিয়ে দিতে, সেটাই হাড় গোড় সব বেরিয়ে গেছে রে নাগর। আর এই ঠোঁটে সোহাগ করে চুমু খেতিস, সেটাকে দেখলে এখন তোর নিজেরই ঘেন্না লাগবে রে। পারবি এখনো সেই আগের মতোই চুমু খেতে, সেই ঠোঁটে এই ঠোঁটে দিয়ে আগের মতোই সোহাগ করে চুমু খেতে পারবি? যদি পারিস তাহলে আমি তোকে ছেড়ে দেব, সবাইকে ছেড়ে দেব। বল পারবি? হ্যাঁ পারবো। বাজে বকছিস, বাজে। সত্যি পারবো। বলা খুব সহজ, কিন্তু করাটা কঠিন। পারবি না রে, পারবি না। ঘৃণায় মুখ সরিয়ে নিবি, তোর চোখ সব পালিয়ে যাবে ওই ঠোঁটের ছিরি দেখলে। পারবো রে কালিন্দী, পারবো। আমি তোর জন্য সব পারবো। কালিন্দী আগুনের ভাটার মতো চোখ নিয়ে তাকালো জগনের দিকে। গান বাজনা ছেড়ে নেতা হবি নাকি রে? সমাজের ঠেকা নিবি? সকলের প্রাণ বাঁচাবার জন্য মোরা কঙ্কারের ঠোঁটে চুমু খাবে তুই? হ্যাঁ, নাক বন্ধ করে
চোখ বন্ধ করে পেটে গামছা বেঁধে পচা গলা কালিন্দির ঠোঁটে চুমু খাবে? হ্যাঁ, ওসব হবে না, হবে না সব। ঠিক আগের মতো করে ওই একই সোহাগে দুই হাতে জড়িয়ে ধরে চুমু খেতে পারবি? বল, পারবি? হ্যাঁ পারবো। তবে রে শালা, চল তাহলে চল। কালিন্দী ধুমধাম পা ফেলে চলল ভাগাড়ের দিকে। জগন দেখলো সে যেন আপনা থেকেই ভেসে চলেছে কালিন্দির পিছন পিছন। পিছনে পড়ে রইল নিতাইয়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘর আর জঙ্গলিপুরের লাল মাটি, যা এই কদিনের রক্তের ছোঁয়ায় আরো লাল হয়ে গেছে। ভাগাড়ে অসম্ভব দুর্গন্ধ। এই কদিনে যেন গন্ধ আরো বেড়ে গেছে। গন্ধের চোটে শেয়াল কুকুরও আর এদিকে আসছে না। একটা পচা গলা, হাড় বের হয়ে যাওয়া দেহ সবার পিছনে পড়ে রয়েছে। তার চারদিকে তাজা তাজা রক্তের ছিটে। এই কদিন ধরে কালিন্দী এখানেই বসে খেয়েছে জঙ্গলিপুরের বড় মানুষদের বউদের দেহ। ওই দেখ, ওই দেখ নাগর, তোর কালিন্দী শুয়ে আছে। দেখ, যা 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 যা, সোহাগ কর ওর সাথে, সোহাগ কর। জগন একবার তাকালো কালিন্দির দিকে, তারপর তাকালো ওই কঙ্কালটার দিকে। কালিন্দির এই রূপের কথা যবে থেকে কানে গেছে তবে থেকেই সে নিজেকে এরম কিছুর জন্য প্রস্তুত করে নিয়েছে। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আর সত্যি বলতে কি, কালিন্দির ওই কঙ্কালটা দেখে একটুও ঘেন্না হচ্ছে না, বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা মুচড়ে উঠছে। সত্যি মনে হচ্ছে ওকে জড়িয়ে ধরে সোহাগে আদরে ভরিয়ে দিতে। কালিন্দির দিকে একটা বাঁকা হাসি ছুড়ে জগন বলল, আমার কালিন্দী সব সময়ই সুন্দর, নাচের আসরেও সুন্দর, আবার ভাগাড়েও সুন্দর। জগন দু হাতে সেই কঙ্কালকে জড়িয়ে ধরে সোহাগ করে চুমু এঁকে দিল পচে গলে ঝুলে যাওয়া ঠোঁটে। তারপর সেই আগের মতোই মিষ্টি হেসে তাকালো কালিন্দির দিকে। কিরে, হয়েছে ঠিক আগের মতন? কয়েক মুহূর্ত আবার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কালিন্দী। তারপর আগের মতোই সেই মায়া ভরা গলায় বলল, কোথাতে আমায় বড় মানুষের বউদের মতো চিতায় তুলবি? আমি তাহলে আর কোনোদিন আসবো না, জন্মের মতো চলে যাব। তুলবো, শুধু তোকে নয়, এবার থেকে জঙ্গলিপুরের সব নাচনীদের মরার পর আমি চিতায় তুলবো। আমি কাউকে ভাগাড়ে আসতে দেব না। কেউ না তুললে আমি ডোম হয়ে মরা নাচনীদের চিতা সাজাবো, কিন্তু কাউকে আমি ভাগাড়ে আসতে দেব না, এই কথা দিলাম। শেষ হলো আমাদের স্কেরি টেলসের আজকের গল্প কালিন্দির গ্রাস। রচনা দেবশ্রী ভট্টাচার্য, গল্প পাঠে সায়াম, প্রধান চরিত্রে সঞ্চয়িতা, অয়ন্তিকা এবং আমি শ্রীরূপ। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট সুদেশনা। গল্পের সাউন্ড ডিজাইন স্টুডিও রেক 60 গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো।
আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরো বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।